Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. This is my 11th lecture in this series, and I am talking about the unit number 8. I told you several times this is the biggest unit of your concrete technology subject. Okay, and we already have completed few topics before this lecture, and today I am going to discuss about testing of concrete. Okay, students. Now, testing of concrete is also included or also a part of quality control of concrete. আমরা যেটা আলোচনা করছিলাম the টপিকটা বা যে ইউনিটটা ইউনিট নাম্বার 8, that is quality control of concrete. তাহলে এই testing of concrete, this is also included in quality control of concrete. Okay, students. এবার কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে কি কি পড়ে? আমরা এতক্ষণ ধরে যেগুলো পড়লাম এর আগে ভিডিও পর্যন্ত সেগুলো সবই কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে। As well as testing of concrete, this plays an important role in controlling the quality control, okay, and confirming the quality of the concrete works. মানে আমরা যে কাজটা কমপ্লিট করলাম বা যে কাজটা করতে যাচ্ছি সেটা কিন্তু কনফার্ম করে টেস্টিং দিই। উইদাউট টেস্টিং উই ক্যানট ডিফাইন দ্য কংক্রিট ইজ whether good or bad, okay, and systematic testing of raw materials, that means আমরা যে কংক্রিটটা তৈরি করছি যে মেটেরিয়ালগুলো দিয়ে সেইগুলোর টেস্টিং। মনে কর একটা প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে, সেই প্রজেক্ট ওয়ার্কটা খুব বড় প্রজেক্ট ওয়ার্ক, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কিউব কংক্রিটের কাজ হচ্ছে। তাহলে ব্যাপারটা এরকম নয় যে আমরা একবার কংক্রিটে সমস্ত মেটেরিয়ালগুলো বা কংক্রিটটাকে টেস্ট করে দিলাম মানে সেটা রেজাল্টটা অনন্তকাল হচ্ছে, ব্যাপারটা সেরকম নয়। আমাদের যেসব সোর্স থেকে ইনগ্রেডিয়েন্টগুলো আসবে বা সিমেন্টের যখন আসবে মানে স্টোরে, তাহলে প্রতিটা ব্যাচ মানে সিমেন্টগুলো আমরা যখন সিমেন্ট পড়েছি তখন দেখেছি আমরা সিমেন্টগুলো বিভিন্ন উইক ধরে ধরে তৈরি হয়। একটা ইয়ারকে 52 ভাগে ভাগ করে, যদি 52টা ইয়ারে ভাগ করি আমরা, তাহলে প্রতিটা উইকে যদি সিমেন্ট তৈরি হয় তাহলে কোন উইকের সিমেন্ট আমরা কাজ করছি সেই উইক নাম্বার দিয়ে কিন্তু প্রতিটা সিমেন্টকে টেস্ট করতে হবে। যদি 10টা উইকের সিমেন্ট দিয়ে কাজ হয় তাহলে সিমেন্টকে আমরা 10 বার টেস্ট করব, কারণ বিভিন্ন উইকের সিমেন্টের প্রপার্টিজ ভ্যারি করতে পারে। সেই অনুপাতে স্যান্ড কোথা থেকে আসছে সেই সোর্সের স্যান্ড নিয়ে কিন্তু আমরা টেস্ট করব, এবং কোন সোর্স থেকে এগ্রিগেটগুলো আসছে সেই সোর্সের এগ্রিগেটগুলো আমাদের টেস্ট করতে হবে। ওকে, নাও সিগনিফিকেন্স অফ টেস্টিং, এর গুরুত্বটা কোথায়? আমরা এর আগেও পড়েছি কংক্রিটের কোয়ালিটি কন্ট্রোলটাকে কনফার্ম করার জন্য আমরা টেস্টিংগুলো করি। ওকে, মানে কংক্রিটটাকে অ্যাজ দ্য হার্ডেনিং অফ কংক্রিট টেক্স টাইম, one will not come to know the actual strength of concrete for some time. Okay, and this is an inherent disadvantage in conventional test, but if strength of concrete is to be known at an early period, accelerated strength test can be carried out to predict only the strength. Okay, but mostly when correct materials are used and careful supervisions are taken place at every stage of work, কংক্রিট নর্মালি গিভস দ্য রিকোয়ার্ড স্ট্রেংথ। এবার নর্মালি আমরা যখন রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে বা ছোটো ছোটো কাজের ক্ষেত্রে বা আনইম্পর্টেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে কাজ করি তখন কিন্তু কংক্রিটের এবার টেস্ট করা হয় না। এখন কিন্তু গভর্নমেন্ট ওয়ার্ক বা বড় ধরনের প্রজেক্ট ওয়ার্ক কোনো কোম্পানি যখন কাজ করে তখন কিন্তু টেস্টটা কিন্তু রেগুলার বেসিসে করা হয়। ওকে, অ্যান্ড দ্য টেস্ট অলসো হ্যাভ এ ডিটারিং effect on those responsible for construction works, and the results of the test on hardened concrete, even if they are known late, help to reveal the quality of concrete and enable adjustment to be made. যদি কংক্রিটের স্ট্রেংথ ঠিকঠাক না পাই কিন্তু পরের বারে যখন কংক্রিট তৈরি করবো সেটাকে অ্যাডজাস্টমেন্ট করার একটা জায়গা থাকে যদি আমরা টেস্ট করি। ওকে, এবার টেস্টটা কী করে করি? টেস্টটা নর্মালি আমরা কিউব কাস্টিং করে করি বা সিলিন্ডার দিয়েও করা হয়, কিন্তু নর্মালি এখন শুধু আমরা কিউব কাস্টিং করেই করি কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ দেখার জন্য। এছাড়া তো কংক্রিটের সিমেন্টের বিভিন্ন রকম প্রপার্টি টেস্টগুলো হয়, সেটা আমরা আগে সিমেন্টের ক্ষেত্রে পড়েছি বা কোর্স সেক্রেটারি কী কী টেস্টগুলো পড়েছি সেগুলো আলাদা করতে হবে। কিন্তু কংক্রিট হার্ডেন কংক্রিটের টেস্টের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা করি ভেঙে মানে ডিস্ট্রাকশন করে, এটা কিউব টেস্ট বা সিলিন্ডার টেস্ট। এবার এখন আমরা সিলিন্ডার টেস্টটা করা হয় না, শুধুমাত্র কিউব টেস্টটাই করা হয়। ওকে, নাও ডিটারমিনেশন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট কিউবস, এটা কী করে আমরা করব? এটা আমাদের ল্যাবরেটরিতে করব যদি সম্ভব হয়, যদি আমরা ল্যাবরেটরিতে ঢুকতে পারি, এবং দিস ইজ দ্য মোস্ট কমন টেস্ট
conducted on hardened concrete, we can say, and partly because of its easy test to perform. এটা খুব সহজ একটা পদ্ধতি, আমরা কংক্রিটের রেশিও জানলেই সেই রেশিও অনুযায়ী ওয়াটার সিমেন্ট রেশিও ফিক্স থাকলে সেখান থেকে আমরা কংক্রিটগুলো কাস্ট করে দিতে পারবো, এবং কাস্ট করে দেওয়ার পরে আমরা 3 দিন 7 দিন এবং 28 দিন পরে কংক্রিটগুলো টেস্ট করতে পারবো। ওকে, এবারে কিউবের ডাইমেনশন কী হয়, 15 × 15 × 15 সেন্টিমিটার আর 150 × 150 × 150 মিলিমিটার। আর সিলিন্ডারের ডাইমেনশন কী থাকে, 300 মিলিমিটার হাইট এবং ডায়ামিটার একই থাকে 15 বা 150 মিলিমিটার। ওকে, অ্যান্ড কংক্রিট ইনগ্রেডিয়েন্টস যেগুলো থাকে, মানে কংক্রিটের যে মেটেরিয়ালগুলো যদি আমরা কাজ করি সেগুলো কী কী থাকে আমরা জানি। সিমেন্ট থাকে, স্যান্ড থাকে বা ওয়াটার থাকে, সেগুলো আমরা এগুলো 3টে লেয়ারে ভরি কংক্রিটের কিউবগুলোকে, 25টা করে ব্লো দিই। এগুলো আমরা যখন কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করবো সেগুলো আমরা ব্রডলি জানবো, এবং এই যে রুম টেম্পারেচারে কংক্রিটগুলোকে আমরা কিউর করবো। রুম টেম্পারেচার মিনস 27 ডিগ্রি +- 2 ডিগ্রি। রুম টেম্পারেচার বলতে স্টুডেন্টস তাই বোঝায়, যদি কখনো প্রশ্ন করা হয় বা তোদের কখনো বলা হয় রুম টেম্পারেচারে নিয়ে কাজটা কর, দ্যাট মিনস 27 ডিগ্রি +- 2 ডিগ্রি, এটা হচ্ছে রুম টেম্পারেচার। এবং কিউবগুলো কতদিন পরে ভাঙা হয় যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা আনসার দেবো 3 days, that means 72 hours +- 1 hours, 7 days 168 hours +- 2 hours, and 28 days, that's equal to 672 hours +- 4 hours। এইভাবে আমরা করব। এবার আমরা যেগুলো বললাম যে এত ডেজ বা আওয়ার্স, এই আওয়ারগুলো মাপবো কী করে? মাপবো হচ্ছে যখন আমরা সিমেন্টটা যখন কংক্রিটটা তৈরি করেছিলাম, গ্রিন কংক্রিট ছিল, যে মুহূর্তে আমরা জলটা অ্যাড করেছিলাম সেই মুহূর্ত থেকে 72 hours +- 2 hours +- 1 hours, সেইভাবে হিসাব করবো। কিন্তু ঠিক যে মুহূর্ত থেকে আমরা জল দিয়েছিলাম, তার মানে একটা কংক্রিটের স্ট্রেংথ দেখতে গেলে আমাদের 3 দিন, 7 দিন, 28 দিন, এই 3 দিনের জন্য আমাদের কিউব টেস্ট করতে হবে। এবার একবারে কখনোই 3টের কম কিউব টেস্ট করা যায় না, 3টে না হলে আমরা এভারেজ রেজাল্ট পাই না। সুতরাং 3 দিনের জন্য মোট 3 × 3 মোট 9টা আমাদের কিউব লাগবে। ওকে, এবার কিউবগুলো কাস্টিং করার পরে, প্রপারলি কিউর করার পরে কংক্রিটগুলো আমরা সিটিএম বা কম্প্রেশন টেস্টিং মেশিন দিয়ে আমরা এগুলো ভাঙবো। ভেঙে আমরা দেখবো লোডটা কত আসছে, সেই লোডটাকে আমরা এরিয়া দিয়ে ভাগ করে দেবো। এরিয়া কি, 150 × 150 মিলিমিটার যদি এরিয়া আমরা কংক্রিটের কিউবের ডাইমেনশন হয়, সেক্ষেত্রে আমরা লোড বাই এরিয়া করে আমরা স্ট্রেনটা পেয়ে যাব। ওকে, and the test results correlated by testing 2 and 3 specimens at each curing period। আমাদের একই কিউরিং পিরিয়ডে 3টে টেস্ট কিউরিং করতে হবে। Now the strength of concrete depends on number of variables। সেগুলো কি কি? water cement ratio, fineness of cement, curing of cement, age of concrete, strength of concrete, strength of aggregate, size of aggregate, grading texture and shape and of the aggregate, and temperature of curing. These are the factors that may affect the strength of concrete। এবার কংক্রিটের কাস্টিংয়ের পর থেকে যত দিন যাবে, মানে আফটার ইলাপসিং ফিউ টাইমস, এবং সেই জন্য কংক্রিটে কিন্তু আমরা স্ট্রেনগুলো কীভাবে আসে সেগুলো আমরা কিন্তু দেখব। মানে 7 দিনে, দেখ এখানে বলা আছে, এই যে টেবিলটা যদি দেখি আমরা, 7 ডেজে বলা আছে এইচ ফ্যাক্টর 0.65। তার মানে যদি কেউ প্রশ্ন করায় কংক্রিটের 7 ডেজে কত স্ট্রেন দেয়, তাহলে আমরা বলতে পারি 65% স্ট্রেন দেয় 7 দিনে। 28 দিনে কত স্ট্রেন দেয়? 100% স্ট্রেন দেয়। ওকে, 100% এক্স্যাক্টলি নয়, 99% মতো পৌঁছায়। তাই জন্য 28 দিনের রেজাল্টটাকেই আমরা অ্যাকসেপ্ট করি। 3 মাস পরে কত দেয়? 110 থেকে 115%, 6 মাস পরে 115 থেকে 120%, 12 মাস পরে 120 থেকে 125%। তার মানে কি এটাই কংক্রিটের জীবন যত বাড়বে তত স্ট্রেংথ পাবে না। 1 বছর পর্যন্ত কংক্রিটের স্ট্রেংথ বাড়তে পারে, কিন্তু তারপর থেকে কংক্রিটের স্ট্রেংথ আবার কমতে শুরু করে দেবে। Okay, due to wear and tear and atmospheric action. Okay, now some test that we conduct without destruction of concrete, মানে কংক্রিটটাকে না ভেঙে আমরা কিছু কিছু কংক্রিটের স্ট্রেংথ আমরা বুঝতে পারি। দ্যাট টেস্টস আর নেমলি নন ডিস্ট্রাকটিভ টেস্টিং অফ কংক্রিট। নাম শুনে বুঝতে পারছিস, নন ডিস্ট্রাকটিভ মানে ডিস্ট্রাকশনটা না করে আমরা কংক্রিটটাকে টেস্ট করতে পারি বাই সাম মেথডস। ওকে,
নাও মিনিং অফ এনডিটি। এনডিটি মানে হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট অফ কংক্রিট that are said to be so because these tests can be performed in situ as well as laboratory without disturbing the concrete member. আমরা যদি একটা বিল্ডিং এর ক্ষেত্রে বলি যে কংক্রিট কাস্টিং হয়ে গেছে বিল্ডিংটার এবং বিল্ডিং এর কলামের স্ট্রেংথগুলো আমাকে দেখাও, সেক্ষেত্রে কি আমরা কলামটাকে ভেঙে দেবো, ভেঙে কাস্টিং করবো? সেটা সম্ভব না, কারণ আমরা কংক্রিট একমাত্র কিউবে ল্যাবরেটরিতে টেস্ট করি। তাহলে অ্যাট সাইট লেভেল আমরা কিন্তু এনডিটি টেস্ট কন্ডাক্ট করে জানতে পারি কংক্রিটের অ্যাকচুয়াল স্ট্রেংথটা কী আছে। ওকে, অ্যান্ড দিস টেস্ট হ্যাভ বিন ইন ইউজ ফর অ্যাবাউট আওয়ার ডিকেডস and are considered as powerful methods for evaluating existing concrete structures with regard to their strength and durability, and also for assessment and control of quality of hardened concrete without significant damage to the structure. আমরা কংক্রিট স্ট্রাকচারটাকে ড্যামেজ না করে কিন্তু এগুলো করতে পারি। ওকে, ইন সার্টেন কেসেস দ্য ইনভেস্টিগেশন অফ ক্র্যাক ডেপথ, মাইক্রো ক্র্যাক অ্যান্ড প্রোগ্রেসিভ ডিটেরিওরেশন আর অলসো স্টাডিড বাই দিস মেথড। এগুলো সব স্টাডি করে আমরা কংক্রিট স্ট্রেংথটাকে বলতে পারি। অ্যান্ড এনডিটি টেস্ট মেথডস আর সিম্পল টু পারফর্ম বাট দ্য অ্যানালাইসিস অফ দ্য ইন্টারপোলেশন বা ইন্টারপ্রিটেশন অফ দ্য টেস্ট রেজাল্টস আর নট টু ইজি। আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে বুঝতে পারি যে টেস্টের অ্যাকচুয়ালি কত রেজাল্ট হচ্ছে। দিস টেস্ট আর নট 100% অ্যাকুরেট। আমরা কিন্তু একটা ধারণা পেতে পারি কিন্তু কখনোই এক্সাক্ট রেজাল্ট আমরা এখনো পাবো না। 90% সঠিক আমরা পাই, সেই জন্য আমরা এই টেস্টগুলো ইউজ করে থাকি। অ্যান্ড দিস মেথডস অ্যাটেম্প্ট to measure some other properties of concrete from which an estimate of its strength, durability and elastic parameters are obtained. এগুলো কিন্তু আমরা পাই। ওকে, and some such properties of concrete are hardness, resistance to penetration, rebound hammer, resonant frequency and ability to allow ultrasonic pulse velocity to propagate through it. Okay, and the electrical properties of concrete, it is ability to absorb, scatter and transmit X-rays and Y-rays, its response to nuclear activation, এগুলো আমরা জানতে পারি এনডিটি টেস্ট দিয়ে। ওকে, এবার এই কেসে কি হয়, ইট ইজ নেসেসারি টু নো দ্য অ্যাকচুয়াল স্ট্রেংথ অফ ফিনিশড প্রোডাক্ট আমাদের জানা দরকার। দ্য টেস্ট পারফর্ম ফর নন ডিস্ট্রাকটিভ কংক্রিট কী কী সেগুলো: অ্যাব্রেশন টেস্ট, হার্ডনেস টেস্ট, ডাইনামিক অ্যান্ড ভাইব্রেশন টেস্ট, radiographic test and radioactive test, magnetic and electrical test, acoustic emission test and rebound hammer test. Okay, now importance of NDT, non-destructive test এর ইম্পর্টেন্সটা কোথায়? Okay, the failure of the concrete member does not take place since it is not subject to failure test. মানে এটা তো কম্প্রেসিভ স্টেজ আমরা বাই লোড অ্যাপ্লিকেশন করছি না, না ভেঙে টেস্টটা করছি। ওকে, মানে এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ইন নেচার এবং এটা যেহেতু এনডিটি টেস্ট তাই এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কংক্রিটের ওয়েস্ট হয় না। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ এক্সিস্টিং ওল্ড কংক্রিট স্ট্রাকচার্স ক্যান অলসো বি evaluated by this method. Okay, and these are simple in use. Hair cracks, micro cracks and deep cracks in the concrete structure can be detected by this test. Okay, and moisture content, density, thickness and cement content of a concrete member can be estimated by this test. Now we'll trying to see a video if it runs. Okay, non-destructive testing methods. Non-destructive testing, NDT, is defined as the method of inspecting, testing, or evaluating materials, components or assemblies without destroying the serviceability of the part or system. Non-destructive testing is considered as a powerful method for evaluating existing concrete structures in terms of their strength and durability, and also helps in assessing and controlling of quality of hardened concrete. NDT also helps in investigating about the crack depth, micro cracks, and progressive deterioration.
NET methods do not affect the future usefulness of a structure. These methods are used to measure properties of concrete such as hardness, resistance to penetration of projectiles, resonant frequency, and ability to allow ultrasonic pulse velocity to propagate through it. With the help of these data, the strength, durability, and other required properties of concrete are calculated. There is a wide range of NDT methods which are used by the civil and structural engineering industry. The most common methods of non-destructive testing of concrete are surface hardness methods, penetration resistance method, pull-out resistance methods, pull-off resistance method, resonant frequency test method, maturity test method, permeation test method, ultrasonic pulse velocity method, impact echo method, corrosion of reinforcement method. Let's us discuss one by one in the future videos. Thank you for watching. Stay tuned. The best Thank you is yet students to for come. watching video. এবার আমরা যেটা জানবো that is few limitations of NDT এর কিছু limitations আছে, সেগুলো হচ্ছে interpretation of results require a high degree of experience, skill and training, and complex shape members results are not very accurate, and corrosion deterioration cannot be assessed, and local discontinuities can be detected. Okay, now মেথডস অফ এনডিটি, এগুলো কীভাবে এনডিটি করা যায়। এর মধ্যে সবথেকে যেটা কমন যেটা মেথড সেটা হচ্ছে রিবাউন্ড হ্যামার মেথড। এটাই আমাদের ল্যাবরেটরিতে আছে, আমাদের এই যন্ত্রটা আছে, এটাতে আমরা কিন্তু করব ল্যাবরেটরিতে। ওকে, অ্যাজ ইউ আর ওয়াচিং দিস পিকচার কী করে করা হয়। তাহলে মেথডগুলো কী কী? পেনিট্রেশন মেথড, মানে এনডিটির কী কী মেথড আছে, শুধু পরীক্ষাতে আসে কিন্তু এনডিটির মেথডগুলো কী কী। তাহলে আমরা বলবো পেনিট্রেশন মেথড, রিবাউন্ড হ্যামার মেথড, পুল আউট টেস্ট মেথড, আল্ট্রাসনিক পালস ভেলোসিটি মেথড অ্যান্ড রেডিওঅ্যাক্টিভ মেথড। দিস আর দ্য 5 methods which are used as NDT on concrete. Okay, now what is rebound hammer test? Actually the rebound hammer test আমাদের সিলেবাসে আছে, এগুলো আমরা পরবর্তীকালে পড়ব। That's why I am not discussing broadly, just I am touching it. Okay, এই হচ্ছে আমাদের যন্ত্রটা, এটা আমাদের ল্যাবরেটরিতে আছে। দ্যাট ইজ কল্ড schematic hammer test or rebound hammer test. ওকে, এটা নর্মালি একটা স্প্রিং থাকে, কন্ট্রোলড বাই স্প্রিং মাস দ্যাট স্লাইডস অন এ প্লাঞ্জার উইদিন এ টেবুলার হাউজিং। ওকে, নাও এটা কি করে করতে হয়, এই মেথডটা দেখ আমরা প্রথমে যে তৈরি করেছিল schematic rebound hammer developed in 1948 is one of the commonly adopted equipment for measuring surface hardness। মানে এটা হচ্ছে আমরা কোনো একটা সারফেসকে যখন আমরা লোড দিচ্ছি বা প্রেস করছি, তাহলে তার হার্ডনেসটা কতটা সে রেজিস্ট করতে পারছে, সেটাই কিন্তু এই রিবাউন্ড হ্যামার টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি। ওকে, and it consists of a spring controlled hammer that slides on a plunger within a tabular housing. When the plunger is pressed against the surface, the concrete or mass is rebound from the plunger, একটা পয়েন্ট থেকে ও রিবাউন্ড করে। ওকে, and the hammer impacts against the concrete and the spring control mass। এই স্প্রিং কন্ট্রোল, এবার এটাকে দেখ অনেকভাবে মারা যায়, আমরা ছবিতে যেমন দেখতে পাচ্ছি, এটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড। এই যে এক্স্যাক্টলি এই মেশিনটাই আমাদের ল্যাবরেটরিতে আছে, হয়তো ব্র্যান্ড আলাদা হতে পারে, একদম এইটাই। তোরা একটু দেখে রাখ মেশিনটা, আমরা ল্যাবরেটরিতে যখন মিক্স ডিজাইন করবো, তারপরে কংক্রিটের স্ট্রেংথ বার করবো, তখন কিন্তু আমরা এই রিবাউন্ড হ্যামার টেস্ট করবো। তাহলে এবার এটাকে ধরার নিয়মটা কি, এরা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পজিশন রাখতে পারি এবং হরাইজন্টাল পজিশনেও রাখতে পারি অ্যান্ড ভার্টিক্যালি আপওয়ার্ড, এই তিনটে পজিশনে কিন্তু আমরা রাখতে পারি কংক্রিটের সারফেসটাকে বা সারফেসের হার্ডনেস জানার জন্য। ওকে, অ্যান্ড
the test can be conducted horizontally, vertically, upwards or downwards or at a any intermediate angle. মানে এটা এমন না ব্যাপারটা শুধু এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারি তা নয়, এটা আমরা এর কোনো এর থেকে মধ্যেকার কোনো অ্যাঙ্গেলও আমরা কিন্তু করতে পারি। নাও হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ রিবাউন্ড হ্যামার টেস্ট? অ্যাকচুয়ালি rebound hammer test method is based on the principle that the rebound of an elastic mass depends on the hardness of the concrete surface against which the mass strikes. মানে আমরা একটা মাস কংক্রিটের যে সারফেস, সেই সারফেসের মধ্যে এটা যখন আমরা পেনিট্রেট করছি বা পেনিট্রেট নয়, যখন প্রেস করছি তখন এই সারফেসের রেজিস্ট্যান্স করার ক্ষমতাটা, দ্যাট ইজ হার্ডনেস। ওকে, অ্যান্ড দ্য অপারেশন অফ দ্য রিবাউন্ড হ্যামার ইজ শোন ইন ফিগার। তোরা একটু এটা দেখ কীভাবে আমরা করছি। Okay, and when the plunger of rebound hammer is pressed against the concrete surface, the spring control mass in the hammer rebounds and the amount of rebound of the mass depends on the hardness of the concrete. একটা সংখ্যা দেবে আমাদের, ওই যখন আমরা রিবাউন্ড করবো তখন গায়ে একটা স্কেল আছে, সেই স্কেলটা সংখ্যা দেবে, সেই সংখ্যাটা আমাদের গ্রাফিক্যালি আমাদের দেখতে হবে যে তার রেসপেক্টিভ সংখ্যাটার মানেটা কত। Thus the hardness of concrete and rebound hammer reading can be correlated with compressive strength of concrete. এবার যে সংখ্যাটা দেবে সেখান থেকে আমাদের এই গ্রাফিক্যালি এই গ্রাফটা দেখে আমাদের বুঝতে হবে যে কম্প্রেসিভ স্ট্রেংথ কত এমপিএ বা কত নিউটন পার মিটার স্কয়ার, অ্যান্ড দ্য রিবাউন্ড ভ্যালুস ইজ রিড অফ অ্যালং দ্য গ্র্যাজুয়েটেড স্কেল অ্যান্ড ইট ইজ ডেজিগনেটেড অ্যাজ দ্য রিবাউন্ড নাম্বার। মানে আমরা যখন স্কেলে দেখতে পাবো, ধর 2 দেখতে পেলাম বা 20 দেখতে পেলাম, তাহলে ওটা রিবাউন্ড নাম্বার। ওকে, আর রিবাউন্ড ইন্ডেক্স। এবার এই রিবাউন্ড ইন্ডেক্স দেখে আমাদের এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমাদের দেখতে হবে কম্প্রেসিভ স্ট্রেংথ কত। ওকে, সেটা আমরা কিন্তু এই গ্রাফটা থেকে পড়তে পারি। এটা কিন্তু হ্যামারের গায়ে কিন্তু এটা মার্ক করা থাকে। ওকে, এবার ভালো কিনা খারাপ রেজাল্ট বুঝবো কি করে? যদি গ্রেটার দ্যান 40 হয় রিবাউন্ড নাম্বার বা ইন্ডেক্স, তাহলে ভেরি গুড হার্ড লেয়ার, অ্যান্ড 30 থেকে যদি 40 হয় তাহলে গুড লেয়ার, 20 to 30 হলে ফেয়ার, লেস দ্যান 20 হলে পোর। ওকে, আর 0 হলে একেবারেই ভালো না। ওকে, নাও উই উইল ট্রাই টু সি অ্যানাদার ভিডিও ইন দিস রিগার্ড। Surface hardness methods. Non-destructive surface hardness methods are non-invasive procedures that investigate strength characteristics of the concrete structure. This is generally done in any of two methods such as indentation methods and rebound methods. The rebound method is frequently applied to investigate concrete strength characteristics of concrete. This test was developed in the year 1948 by Swiss engineer Ernst Schmidt, and thus it is commonly referred as the Schmidt rebound hammer. The rebound hammer is a spring-controlled hammer that slides on a plunger within a tubular housing. The entire setup with their label is shown on the screen. When the plunger is pressed against the surface of the concrete, the mass rebound from the plunger. It retracts against the force of the spring. The hammer impacts against the concrete and the spring control mass rebounds, taking the rider with it along the guide scale. The rider indicates the distance traveled by the mass, which is called the rebound number. The typical relationship between compressive strength and rebound number with hammer horizontal and vertical on a dry or wet surface of the concrete is shown on the screen. The value of rebound number is taken an average of 15 reading. The table shown on the screen shows the average rebound number and quality of concrete. There are many types of rebound hammer which varies considerably in performance, types of, and needs calibration for use on different types of concrete. This test can be conducted horizontally, vertically or at an inclined angle. Thank you for watching.
Stay tuned. Thank you, students, for watching video. Now we will discuss about some advantages and disadvantages of this test, that means rebound hammer test. First, advantages, and then we will discuss about disadvantages. Now advantages কি আছে? Apparatus is easy to use and determines uniformity properties of the surface, and the equipment is inexpensive and used for the rehabilitation of old monuments and old building also. And some disadvantages of this test: the results obtained is based on a local point, মানে একটা পার্টিকুলার পয়েন্টের উপর রেজাল্ট পাচ্ছি, মানে যদিও আমরা একটা সারফেসকে অনেকগুলো জায়গায় আমরা রেজাল্ট নিচ্ছি, কিন্তু যখন এক্স্যাক্ট রেজাল্টটা পাচ্ছি তখন পার্টিকুলার একটা পয়েন্ট থেকে পাচ্ছি। অ্যান্ড দ্য টেস্ট রেজাল্টস আর নট ডিরেক্টলি রিলেটেড টু দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য ডিফরমেশন প্রপার্টি অফ দ্য সারফেস, এগুলো একটা সমস্যা থাকছে। অ্যান্ড দ্য প্রোব অ্যান্ড স্প্রিং অ্যারেঞ্জমেন্টস উইল রিকোয়ার রেগুলার ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স, অ্যান্ড ফ্লস ক্যানট বি ডিটেক্টেড উইথ অ্যাকুরেসি। ওকে স্টুডেন্টস, এটা আমাদের গেল হচ্ছে এনডি টেস্টের একটা রিবাউন্ড হ্যামার টেস্ট। এরপরে আমরা যেটা ডিসকাস করব মেথডস অফ এনডিটি উইথ দেয়ার সুটেবিলিটি। ওকে, নাও সারফেস হার্ডনেস টেস্ট, এটা ইউজফুল টু এস্টিমেট কংক্রিট স্ট্রেংথ। রিবাউন্ড হ্যামার টেস্ট, it is suitable to determine strength and for comparative investigations, and it also useful to determine homogeneity and cavities in concrete mass, কোনো মতো ক্যাভিটি আছে কিনা এটা জানতে পারি। And next we will discuss about ultrasonic pulse velocity test. It is applicable to check denseness of concrete, and it also determines the strength, durability and elastic properties of concrete. And penetration and pull out techniques, it is useful to estimate strength of concrete in terms of penetration and pull out resistance. And radioactive and nuclear methods, সেটা কি? It is applicable to measure density and thickness of concrete. It gives uniform information about density and thickness of concrete as well as moisture and cement content in concrete. মানে এটা কাজকে কখনো ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দিলে কিন্তু এই সব টেস্টগুলো করে ধরে ফেলা যাবে। And magnetic and electrical methods. Magnetic methods is useful to determine cover of reinforcement in concrete, মানে কতটা কংক্রিটের মধ্যে পুরো এক্সরে করে দেওয়া আর কি, কংক্রিটের মধ্যে কি আছে না সব জানতে পারবো হচ্ছে ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক্যাল মেথড দিয়ে। অ্যান্ড দিস মেথড ইজ ইউজফুল টু মেজার moisture content and thickness of concrete. And acoustic emission of techniques, it is suitable to detect initiation and growth of cracks in concrete, কতটা ক্র্যাক আছে, ক্র্যাকগুলো আমরা কিন্তু জানতে পারি এই অ্যাকোয়াস্টিক দিয়ে। ওকে, এমিশন টেকনিক্স দিয়ে। And this is all about for today students, and next day we will discuss the rest portion, that means ultrasonic pulse velocity test and other few tests of NDT. Okay, and to the students, and thank you for watching my video.